আচ্ছা, আজকে হচ্ছে আমরা ক্লোন ব্যাকআপ মাইগ্রেশন দেখব। মানে আমাদের একটা ওয়েবসাইটকে কিভাবে আমরা হচ্ছে ম্যানুয়ালি ব্যাকআপ রাখবো অথবা ম্যানুয়ালি ক্লোন বা হচ্ছে মাইগ্রেট করে দিব। আরেকটা আছে হচ্ছে প্লাগ ইন দিয়ে অটোমেটিকলি করব। এগুলো হয় কি অনেক সময় থাকে হচ্ছে ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, সাপোজ ধরুন হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটটা আছে freelancerrobin.com। ঠিক আছে, সে এখন তার এই ডোমেইনটা রাখতে চাচ্ছে না, বাট সে তার সাইটটা রাখতে যাচ্ছে। এখন সে কি নতুন ডোমেইন কিনে আরেকজনকে দিয়ে আবার নতুন করে সাইট করাবে? কখনোই না। কারণ তার এই সাইটটা অলরেডি বিল্ড আপ করা, ঠিক আছে, অনেক দিন ধরে সাইটটা বিল্ড আপ করছে বা সাইটের অনেক কন্টেন্ট আছে। তো এখন ক্লায়েন্ট করবে কি, সাইটটাকে হচ্ছে ক্লোন করে নিয়ে আরেকটা সাইটে মানে তার ডোমেইনে উঠাবে। তো এই জিনিসটা হচ্ছে ক্লোন করা, অথবা অনেক সময় হয় হচ্ছে হলো ব্যাকআপ নিয়ে রাখতে হয়। আমরা যখন কোনো ক্লায়েন্টের মানে প্রি প্রি মানে কোনো ক্লায়েন্টের হচ্ছে প্রি ডিজাইন করা কোনো সাইটে যদি কাজ করে, লাইক আমাদের রিডিজাইনের কোনো কাজ থাকে, বা সাপোজ একটা ফুল সাইট কমপ্লিট, আমরা একটা সেকশনের কাজ করবো, একটা পেজের কাজ করবো, বা একটা হচ্ছে ফর্মের কাজ করব, তার প্রি বিল্ড সাইট থাকলে তার ফুল সাইটটা আমাদের অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখতে হবে, যেন আমার কারণে যদি কোনো প্রবলেম হয় আমি ফুল সাইটটা আবার উঠাই দিতে পারবো তার ডোমেনে। সেই জন্য আমাদের যারা আমরা কাজ করব মার্কেট প্লেসে, সবসময় আমাদের এই ব্যাকআপ, ক্লোন, মাইগ্রেশন এই ব্যাপারগুলো অনেক স্মুথলি হ্যান্ডেল করতে হবে, যেন ক্লায়েন্ট সাইট নষ্ট না হয়ে যায়। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমার একটা সাইট। এটা হচ্ছে কি, test.freelancerrobin.com এই ডোমেনে সাইটটা করা আছে। মনে করেন এইটাই হচ্ছে একটা ক্লায়েন্টের সাইট। এখন এই সাইটটা হচ্ছে আমাকে বললো যে হচ্ছে তার নতুন আরেকটা ডোমেনে উঠায় রাখতে, অথবা আমার এইখানে সাপোজ এখানে একটা ফর্মের কাজ করতে বললো, যে হচ্ছে আমার ফুটার সেকশন একটা ফর্ম আমাকে করে দিতে হবে। তখন আমার ফার্স্ট কাজটাই হবে সাইটটাকে ব্যাকআপ নিয়ে রাখা। তো এই জন্য প্রথমে আমরা প্লাগইন দিয়ে দেখি। একটা প্লাগইন আছে অল ইন ওয়ান মাইগ্রেশন। এই প্লাগইন দিয়ে সাধারণত ছোট ছোট সাইটগুলো আমরা মাইগ্রেট করতে পারবো। বড় সাইটগুলোর ক্ষেত্রে আমরা ম্যানুয়াল মাইগ্রেশনে যাব, কারণ অল ইন ওয়ান মাইগ্রেশন এই প্লাগইনটাতে কিছু ছোট ছোট ইস্যু আছে। এই জন্য আমরা ম্যানুয়ালি এবং অটোমেটিক দুইটা দেখবো। এটা হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন। এটা হচ্ছে একটা ফ্রি প্লাগইন, এটার পেইড ভার্সনও আছে। আচ্ছা, ফ্রি দিয়ে কাজ করাটা হচ্ছে অনেক ইজি। যেরকম এখানে দেখেন অল ইন ওয়ান মাইগ্রেশন নামে একটা অপশন আছে। সরি, ফ্রি বলতে বলছি হচ্ছে মানে প্লাগইন দিয়ে কাজ করা মানে অন করাটা হচ্ছে অনেক ইজি। এইখানে দুইটা অপশন, একটা হচ্ছে এক্সপোর্ট, একটা হচ্ছে ইম্পোর্ট। প্রথমে আমরা কি করতে হবে, এই যে সাইটটা যদি আমি ক্লোন করতে চাই তাহলে আমি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টটা কি করব, এক্সপোর্টটা অবশ্যই ফাইল করব। ফাইল মানে হচ্ছে এইখানে যত ফাইল আছে আমার এ টু জেড সবগুলো হচ্ছে আমার এক্সপোর্ট হয়ে নেমে আসবে। দেন আমি যখন নতুন আরেকটা সাবডোমিন হোক বা ডোমিন হোক নতুন কোথাও আবার এটাকে উঠাতে যাব, তখন সেম ভাবে জাস্ট অল ইন ওয়ানটা ইনস্টল করব, দেন ইম্পোর্টে যে অ্যাড করে জাস্ট আপলোড করে দিব। ঠিক আছে, এটা আমাদের এক্সপোর্ট হোক। আমি হচ্ছে আমার কি করি, আরেকটা সাইটে আমি জাস্ট হচ্ছে একটা অল ইন ওয়ান ইনস্টল দিয়ে দিই। ঠিক আছে, লাইক হচ্ছে আরেকটা সাইট বলতে এটাতে যাই। তো ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এখানে কি আমাদের সব প্লাগইন কি ফাইল আকারে হয়ে যাবে? বুঝি নাই। যেমন এখানে কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটটা ক্লোন করতেছেন বা ফাইল নামাইতেছেন, ডাউনলোড দিতেছেন, ওইখানে কি আমাদের সব প্লাগইন কি থেকে যাবে? আচ্ছা, যেমন আপনার কোশ্চেনের এলিমেন্টার, অ্যান্সারটা এলিমেন্টার আমি প্রো। দিতেছি। দেখেন এখানে যখন আমি ডাউনলোড করতেছি, এটা হচ্ছে ডাউনলোড হয়ে যাচ্ছে। দেন আমি যখন নতুন একটা সাইট একবার নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে, কোনো প্লাগইন কোনো থিম দেওয়া লাগবে না, আমি জাস্ট অল ইন ওয়ান মাইগ্রেশন দিয়ে ইম্পোর্ট করে দেব। এই যে সাইটটাতে যে থিম যা যা প্লাগইন যা যা ইউজ করা হয়েছে সবগুলো অটোমেটিক ওইখানে অ্যাড হয়ে যাবে। ওকে ভাই, একটু টেক্সট করে দেন, আমার হচ্ছে মানে সাউন্ডটা শোনা যাচ্ছে না। ঠিক আছে, এটা যতক্ষণ না পর্যন্ত ডাউনলোড না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লোজ করব না। এটা ডাউনলোড হতে থাকুক। আচ্ছা, এটা হচ্ছে আমার ডাউনলোড হয়ে গেছে।
এটা হচ্ছে আমার এই যে এখান থেকে আমি ডাউনলোড করলাম test.freelancerrobin.com। এখানে আমি যদি প্লাগইনে যাই, প্লাগইনে গেলে দেখবো অল ইন ওয়ান দেওয়া আছে, এলিমেন্টর, এলিমেন্ট কিট, এই তিনটা প্লাগইন দেওয়া, এবং এখানে পেজের ভিতরে হচ্ছে একটা মাত্র পেজ করা আছে, হোম পেজটা, আর বাকি যেটা হচ্ছে একটা ডিফল্ট পেজ থাকে। আর যদি আমরা একটু থিমে যাই তাহলে দেখি যে থিম কি দেওয়া আছে। থিম ছিল 2021 অ্যাক্টিভেট ছিল থিমটা, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভেট 2021। এটা হচ্ছে আমার নিউ একটা ডোমেইন, যেটা হচ্ছে demo.freelancerrobin.com। এখানে যদি আমরা দেখি তাহলে শুধুমাত্র আমি কি করছি, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনটা ইনস্টল করে রাখছি। থিম হচ্ছে যেটা ছিল সেটাই, এখানে থিমের কোনো অপশন নাই, এটা আমাদের একটা বেসিক থিম। এখানে দেখেন কোনো পেজও ক্রিয়েট করা নাই, কিছুই নাই। এই দুটা ক্রিয়েট করে দিই, কারণ এগুলো তো আমাদের লাগবে না। আচ্ছা, এখন আমার কাজটা থাকবে এই যে অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইনে একটু আগে আমরা কি করছিলাম, এক্সপোর্ট করেছিলাম। এখন জাস্ট ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্ট কি, ইম্পোর্ট ফর্ম কোথায়, ইম্পোর্ট ফর্ম হচ্ছে ফাইল। ফাইলটা কোথায়, এই যে ডাউনলোডে আমার ডাউনলোড হয়ে রয়েছে, এই ফাইলটাকে জাস্ট আমি অ্যাড করে দেব। অ্যাড করে দিলে এই যে আমার সাইটটা যেরকম আছে, আমার এইখানেও সেম টু সেম এই সাইটটা ক্লোন হয়ে চলে আসবে। এবং এই যে প্লাগইন গুলো ইনস্টল করা আছে, এই প্লাগইন গুলো অটোমেটিক এখানে ইনস্টল হয়ে যাবে। অটোমেটিকলি কিভাবে হচ্ছে অল ইন ওয়ান দিয়ে মাইগ্রেশন করা যায়, এটা ক্লিয়ার? মাইগ্রেশন হতে থাকুক। এটা আপনারা একটা মানে মেইন সার্ভিস হিসেবে ফাইবারে দিতে পারেন, যে হচ্ছে ক্লোন, আই উইল ক্লোন, মাইগ্রেট, অথবা ব্যাকআপ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আচ্ছা, ক্লোন, ব্যাকআপ, মাইগ্রেশন এগুলো একই কাজ। এক এক দেশের ক্লায়েন্ট এক এক টাইপের ওয়ার্ড ইউজ করে। যেরকম ল্যান্ডিং পেজ, স্কুইজ পেজ, প্রোমো পেজ, ওয়ান পেজ ওয়েবসাইট, এগুলো যেরকম একটা জিনিস বোঝায়, এটাও ঠিক সেমই একটা জিনিসই হচ্ছে লগা বোঝায় মাইগ্রেশনের ক্ষেত্রে। আর অবশ্যই সবসময় মনে রাখবেন, ক্লায়েন্টের প্রি বিল্ডে সাইটে কাজ করতে গেলে সাইট আগে মাইগ্রেট করে ব্যাকআপ নিয়ে রাখবেন। অবশ্যই অবশ্যই, ম্যানুয়ালি হোক, অটোমেটিক হোক, যেভাবেই হোক, ব্যাকআপ নিয়ে রাখবেন। এটা যেন সবার মনে থাকে। জি ভাইয়া। আমরা একটু ওয়েট করে, এটা হচ্ছে ইনপুট হচ্ছে। ব্যাকআপ ফাইল কি এই ডেস্কটপে থাকে? আচ্ছা, যখন ইনপুট হয়ে যাবে তখন হচ্ছে একটু ওয়েট করব। ওয়েট করার পরে যতক্ষণ না পর্যন্ত আমাদের এই জিনিসটা আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আমাদের এই যে ইনপোর্টের যে প্রসেসিংটা, সেটা হচ্ছে আমরা অফ করব না। দেন আমি প্রসিড যাব। সেম টু সেম থাকবে, একটু এদিক ওদিক হবে না। ও হচ্ছে টোটাল 3013টা ফাইল রিস্টোরিং করতেছে। আচ্ছা, সাইড দিয়ে কিভাবে বুঝবেন? আচ্ছা, এটা হচ্ছে আমার হচ্ছে টোটালি সাকসেসফুল হয়েছে, দেন ফিনিশ। আচ্ছা, এখানে হচ্ছে বুঝার কিছু নাই। প্রথমে হচ্ছে হলো গা আমাদের কি প্লাগইন দিয়ে করা ইজি। আপনার সাইটটা যখন একটু হেভি হবে, একটু বড় হবে, তখন এই প্লাগইন দিয়ে এক্সপোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করতে গেলে 30% 40% হওয়ার পর আটকে যাবে। সো ওই জায়গাটাতে জাস্ট তখন আর চেষ্টা না করে ম্যানুয়ালি ব্যাকআপ নিয়ে রাখতে হবে। এটাকে আমি একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়ার পরে আচ্ছা, এইখানে একটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে আপনি যখন একটা সাইটকে ক্লোন করে নিয়ে আসবেন, তখন ওই সাইটের একবারে এ টু জেড ক্লোন হয়ে আসবে, ডাটাবেস থেকে শুরু করে সাইটের পেজ থেকে শুরু করে এভরিথিং। এখন যে এই যে demo.freelancerrobin.com, এই ডোমেইনটার যে ইউজার আর পাস দেওয়া ছিল আগেরটা, সেটা এখন আর কাজ করবে না। এখন এখানে ইউজার এবং পাস দিতে হবে এই সাইটের ইউজার এবং পাসওয়ার্ড। আই মিন ওল্ড সাইট মানে মানে এই সাইটের আগের ইউজার এবং পাসওয়ার্ডটা দিতে হবে। এখন যদি আমি একটু সাইটটাকে একটু ভিজিট করি, দেখেন সেম টু সেম হয়েছে। demo.freelancerrobin.com, এইটা একেবারে সেম টু সেম চলে আসছে, এই যে এইটা আর এইটা।
আমার কোনো লেআউট ভাঙবে না, কোনো টেক্সট কোনো কিছু চেঞ্জ হবে না। তারপরে হচ্ছে এটা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে যদি আমরা একটু প্লাগইন গুলো দেখি, দেখবেন প্লাগইন কি এলিমেন্টর এলিমেন্ট কিট অটোমেটিক চলে আসছে, ডাব্লিউপি রিসেট এগুলো সব অটোমেটিক চলে আসছে। এখানে যা প্লাগইন ছিল এখানেও সেই প্লাগইন গুলো চলে আসছে। ক্লিয়ার? সব এ টু জেড। আপনার তো হচ্ছে ইউজার পাসওয়ার্ডই চেঞ্জ হয়ে গেছে, মানে ডাটাবেস সহ চলে আসছে, একটু পরিমাণও কিছু হবে না। আর এই জায়গাটাতে অবশ্যই মনে রাখতে হবে, একটা সাইট ক্লোন করার পরে অবশ্যই ওই সাইটের ইউজার এবং পাসওয়ার্ডটা ওল্ড সাইটের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এখন যদি আমার ইউজার এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তাহলে কি করব, আমরা ইউজার এবং পাসওয়ার্ডটা হচ্ছে সিপিএনএল থেকে যে চেঞ্জ করে দেব। জাস্ট এইটুকুই কাজ, এখন আর কোনো কাজ না, আমার মোটামুটি কাজ শেষ। এটা হচ্ছে অটোমেটিক, আমি একটা ক্লিকে এক্সপোর্ট আর একটা ক্লিকে ইম্পোর্ট করে আমি একটা সাইট ব্যাকআপ নিয়ে নিলাম, অথবা একটা সাইট কি করলাম, মাইগ্রেট করে দিলাম আরেকটা সাইটে। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস, আপনার উইক্স আদার সিএমএস কে ক্লোন করার সিস্টেমটা হচ্ছে আলাদা। ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের একটা অটোমেটিক সিস্টেম। এখন আসি হচ্ছে হলো গা, এখন যদি আপনি যদি উইক্স আদার সিএমএস বা শরীফ এগুলো এগুলো বলতে গেলে উইক্স এর ফাংশনালিটি এসে বলতে হবে, অন্যান্য সিএমএস এর ফাংশনালিটি বলতে হবে। তো ওই ফাংশনালিটি বলার সাথে এই ক্লাসের কোনো মানে সম্পর্ক নাই। ওকে, আমরা দেখতেছি হচ্ছে ওয়ার্ডপ্রেস টু ওয়ার্ডপ্রেস। এই গেল আমাদের অটোমেটিক সিস্টেম। এখন আমাদের ম্যানুয়ালি যদি আমি মাইগ্রেট করতে চাই, বড় ই-কমার্স সাইট এই প্লাগইন কাজ করবে না। হ্যাঁ, বড় বড় সাইটগুলোতে এই প্লাগইনটা কাজ করবো না। আমি তো কয়েকবার বলতেছি মারুফ ভাই যে হচ্ছে আপনি যখন আপনি ব্যাকআপ নেবেন বা ক্লোন করবেন তখন ওল্ড সাইটের ইউজার পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা করব হচ্ছে ম্যানুয়ালি মাইগ্রেট করতে হলে অবশ্যই আপনার সিপ্যানেল এ যেতে হবে। সিপ্যানেল এ যেয়ে তারপর হচ্ছে একটা একটা করে ইউজার ডাটাবেস এগুলা সব হচ্ছে আপনার ওয়ান বাই ওয়ান আপনাকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। দেন যেই আপনার হচ্ছে নতুন ডোমিনে উঠাবেন, ওই ডোমিনের সিপ্যানেলে যেয়ে আপনাকে আবার ওই জিনিসগুলোকে আপ করে দিতে হবে। এটা হচ্ছে ম্যানুয়ালি সিপ্যানেল টু সিপ্যানেল করতে হবে। আর একটু আগে আমরা যেটা করলাম সেটা হচ্ছে জাস্ট দুইটা ওয়ার্ডপ্রেসের অল ইন ওয়ান প্লাগইন ইনস্টল দিয়ে কি করলাম, এক্সপোর্ট ইম্পোর্ট করলাম, জাস্ট এইটুকুই। আচ্ছা, আপড্রাফট প্লাস, হ্যাঁ অনেকগুলো অপশন আছে, অল ইন ওয়ান মাইগ্রেশন আছে, আর অনেকগুলো হচ্ছে আপনার কি বলে অটোমেটিক প্লাগইন আছে। বাট অল ইন ওয়ান মাইগ্রেশনটা হচ্ছে বেটার, ইজি সবচেয়ে কাজ করা। আর এটা কাজ না করলে আমাদের সমস্যা নেই, তো আমরা হচ্ছে কি করব, ম্যানুয়ালি করে নিব। সবথেকে সেফ হচ্ছে ম্যানুয়ালি করা। আচ্ছা, ম্যানুয়ালি করার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, সরি একটা শীট দেখতেছি, আমরা একটা শীট ইউজ করব। গেল কোথায়? আচ্ছা, আপনাদের জন্য আমি হচ্ছে একবারে ইজি ওয়েতে একটা শীট তৈরি করে রাখছি, সেটা হচ্ছে ম্যানুয়াল মাইগ্রেশনের জন্য। জাস্ট এই শীটটা ফলো করতে হবে। এখানে হচ্ছে আপনার যতবার আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তত আপনারা ভুল কম করবে। এইখানের যে হচ্ছে স্টেপ গুলো দেওয়া আছে, আপনি যদি একটা স্টেপ ভুল করেন তাহলে হচ্ছে আপনার দেখবেন সাইটটা কাজ করবে না। তো এই জন্য হচ্ছে এই শীটটা মেনটেন করা অনেক জরুরি। লাইক আমাদের ওল্ড সাইট হচ্ছে আমি দিয়ে রাখলাম হচ্ছে demo.freelancerrobin.com, এইমাত্র যেটা করলাম। ঠিক আছে? এখন এই সাইটটাকে আমি কি করব, নিউ আরেকটা সি প্যানেলে আমি মাইগ্রেট করব। এখন যেহেতু আমাদের দুইটা সি প্যানেল নাই, সো আমি কি করব, আমার নিজের সি প্যানেলই একটা ডিরেক্টরি ফোল্ডার করে ওইখানে হচ্ছে আমি সাইটটাকে রাখবো। প্রথম হচ্ছে আমি সি প্যানেলে যাব, সি প্যানেলে যে সাইট ফোল্ডার যে রাইট বাটন করে রাইট বাটন দিয়ে জিপ আকারে জিনিসটাকে হচ্ছে ডাউনলোড করে রাখবো। তো আমি সি প্যানেলে যাই, সি প্যানেলে যাওয়ার পরে হচ্ছে আমার ফাইল ম্যানেজার, আচ্ছা এই হচ্ছে আমার ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার যাওয়ার পরে
আচ্ছা, এই যে demo.freelancerrobin.com, এটাকে আমি রাইট ক্লিক করে কি করব, কম্প্রেস করব। কম্প্রেসটা করব জিপ আকারে। আচ্ছা, আমার যখন কম্প্রেস হয়ে গেছে, আমি নিচের দিকে আসলে দেখবো একটা জিপ ফাইল নেমে গেছে। এই জিপ ফাইলটাকে আমার এখন কি করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড করার পরে এরপরের কি এটা কাজটা ডিলিট হচ্ছে, করে দেব? আমরা যদি মেইন সাইটটাকে করতে যাই তাহলে কি পাবলিক ডট আন্ডারস্কোর এইচটিএমএলটাকে কম্প্রেস করতে হবে মেইন সাইটটাকে যার যদি করে? কোশ্চেন থাকবে একটু টেক্সট করবেন, আর এই জিনিসটা সম্পূর্ণ করার পরে আমি কোশ্চেনগুলোর আরো সুন্দরভাবে অ্যান্সার বলে দিতেছি, একটু ওয়েট করেন। ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে এই স্টেপ করলাম। এই স্টেপ করার পরে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে এখন আমাদের কি করতে হবে, ডাটাবেসটাকে হচ্ছে নামাতে হবে। তো প্রথমে হচ্ছে আমার সি প্যানেলে যেয়ে আমার সাইট ফোল্ডার থেকে wp-config.php থেকে আমার ডাটাবেসের নামটা জেনে নিতে হবে। কারণ কি, আমার এইখানে দেখেন, আমি যদি ডাটাবেসে যাই বা পিএইচপি মাই অ্যাডমিন কোথায় নিচে দিয়ে গেলে, পিএইচপি মাই অ্যাডমিনে গেলে এখানে দেখেন, একটু ওয়েট করি, দেখেন অনেকগুলো ডাটাবেসের নাম দেখাচ্ছে। এখন আমি কোনটা ডাউনলোড করব বা কোনটাকে আমি এক্সপোর্ট করব। যদি ক্লায়েন্টের সি প্যানেলে একটাই থাকে ওয়েবসাইট, তাহলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এখানে তো একটাই আছে আর কোনোটা না। এখন যদি এখানে অনেকগুলো আছে, অনেক সময় একটা ক্লায়েন্টের একটা সি প্যানেলে 5টা 6টা সাইট থাকতে পারে বা 2-3টা সাবডোমেইন থাকতে পারে। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা ফাইল ম্যানেজার থেকে আমি যাব হচ্ছে হলো কোথায়, demo.freelancerrobin.com, এখানে যে config.php, রাইট ক্লিক দিয়ে এডিট করব। এখন এই জায়গায় আমি আমার ডাটাবেসের নামটা জানবো। দেখেন ডাটাবেসের নাম হচ্ছে freelancerrobin_64। এই যে freelancerrobin_64, এখন আমার কাজটা হচ্ছে এই ডাটাবেসটা নিয়ে। তো আমি ডাটাবেসের নাম জানলাম, সি প্যানেল থেকে পিসি মাই এডমিনে যাব। ডাটাবেসটা হচ্ছে ক্লিক ডাটাবেস দ্যাট ইউজড ওল্ড সাইট, মানে এই সাইডে ডাটাবেসটাতে ক্লিক করে এক্সপোর্ট করে নিব। তো আমি ডাটাবেসটা হচ্ছে এটা 64, 64 না, হ্যাঁ 64। এই যে ডাটাবেসটা 64, এইখানে দেখেন এক্সপোর্ট নামে একটা অপশন আছে। এই এখানে যে জিনিসগুলো আছে এটা কি করব, আমি এক্সপোর্ট করে নিব। ওকে, ক্লিক এক্সপোর্ট এট টপ অপশন, আমি এখানে বলে দিচ্ছি। দেখেন এই যে টপ অপশনে গেলে এক্সপোর্টের একটা অপশন পাবেন, এক্সপোর্ট করব। এক্সপোর্টে ক্লিক করার পরে অবশ্যই এখানে দেখে নিতে হবে হচ্ছে কুইক অপশন, এসকিউএল এবং গো দিব। তারপর হচ্ছে ডাটাবেসটা হচ্ছে ডাউনলোড হয়ে থাকবে। একটা কুইক অপশন এসকিউএল, ওকে, এখানে হচ্ছে কুইক অপশন এসকিউএল রাখবো, রেখে দেন ডাউনলোড, গো। এখন আমার ডাটাবেসটা ডাউনলোড হয়েছে। প্রথমে আমি কি করলাম, আমার সাইটের ফুল ফোল্ডারে ডাউনলোড করলাম। এরপরে হচ্ছে আমার এই যে ডাটাবেসটাকে ডাউনলোড করে নিলাম। এই একটা কাজ করলাম আমরা আপাতত। এখানে হচ্ছে 2টা পার্ট, এই একটা পার্ট শেষ। এখন হচ্ছে আমার কি করতে হবে, ক্লায়েন্ট যদি আমাকে সি প্যানেল দিত আরেকটা, তাহলে ওই সি প্যানেলে যে হচ্ছে আমি এই যে ফোল্ডার যেটা ডাউনলোড করছি এটাকে আমি জাস্ট আপ করে দিতাম। এখন যেহেতু আমাকে কোনো সি প্যানেল দেয় নাই বা আমাদের প্র্যাকটিস করতে লাগবে, তো আমি প্রথমে একটা ডিরেক্টরি তৈরি করব। আমি সি প্যানেলে যাব, সি প্যানেল থেকে হচ্ছে ফাইল ম্যানেজারে যাব। যাওয়ার পরে গো সি প্যানেল ফাইল ম্যানেজার public_html এ যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখানে দেখেন বলা আছে ক্রিয়েট নিউ ফোল্ডার, যে কোনো একটা নাম দিতে পারেন আপনি। আমি এখানে ওয়েব দিয়ে রাখছি, আপনি যে কোনো একটা চাইলে নাম দিতে পারেন। এখানে অপশন আছে ফোল্ডার ক্রিয়েট করার, দেখেন ফোল্ডার ক্লিক করলাম, নাম দিয়ে দিলাম ওয়েব। এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারের ভিতরে আমি এখন আপলোড করব কোনটা, যেটা একটু আগে ডাউনলোড করছিলাম, এই যে ফুল ফাইলটা demo.freelancerrobin.com, এটাকে আমি কি করলাম, আপলোড করে দিলাম। আপলোড হতে থাকো।
ততক্ষণ না পর্যন্ত গ্রিন কালার আসবে ততক্ষণ পর্যন্ত ব্যাকে যাবেন না, এবং এটা সম্পূর্ণ গ্রিন কালার আসার পরে কমপ্লিট দেখাবে। আচ্ছা ওকে, আমার ডান, আমার এটা চলে আসছে। সব সময় দেখবেন যে হচ্ছে সি প্যানেলে যাই, আমি ফাইল ম্যানেজারে যদি যাই, একটা জিনিস দেখবেন হচ্ছে এই যে ফাইলগুলো সব সময় দেখবেন যে হচ্ছে ফোল্ডার আকার থাকে, কোনো জিপ ফাইল থাকে না। তো এই জন্য আমার করতে হবে কি, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ডাব্লিউপি ওয়েব, সরি ওয়েবে যাওয়ার পরে এটাকে আনজিপ করতে হবে। একটু আগে আমরা জিপ করছিলাম, এখন এটাকে জাস্ট এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করব কোথায়, এই ওয়েবের ভিতরে। আচ্ছা একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমি হচ্ছে আন্ডারস্কোর এইচটিএমএল, আচ্ছা দেখেন ওয়েবের ভিতরে আবার দুইটা ফোল্ডার হয়ে গেছে, এটা আমাদের এখন দরকার নেই, এটাকে আমরা ডিলিট করে দেব, কারণ এটাকে আমরা আনজিপ করে ফেলছি। এখন যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে হচ্ছে আমাদের একটু আগে যেই ওয়েবসাইটটা ছিল, যে ডেমো ডট যে সরি এই যে ডেমো ডট freelancerrobin.com, এই ওয়েবসাইটটা এখন কোনটা, এই যে এইটা, এইটার ভিতরে দেখেন আমার সব কিছু আছে, কন্টেন্ট, ডাব্লিউপি অ্যাডমিন, তারপর হচ্ছে আমার ফাইল থেকে শুরু করে আমার এভরিথিং এখানে চলে আসছে। বাট আমি যদি একটু আমার রুটটাকে ফলো করি, দেখেন ফার্স্ট আছে কি freelancerrobin.com, মানে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে আছে freelancerrobin.com। এখন আমি যদি স্ল্যাশ দেই তাহলে ওয়েব, ওয়েবের ভিতরে কিন্তু আবার আরেকটা ফোল্ডার চলে আসছে demo.freelancerrobin.com। তাহলে আমার এখানে কি করতে হবে, আমার এই অল ফাইলটাকে হচ্ছে সিলেক্ট অল দিয়ে মুভ করে নিতে হবে। তো আমি কি করব, সিলেক্ট অল মুভ, মুভটা করব কোথায়, ওয়েবে করব। এখানে দেখেন পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর পর ওয়েবের পর আরেকটা ফোল্ডার আসছে, বাট আমরা এখন কাজ করতেছিলাম কোথায়, ওয়েবে রাখতে হবে আমার ফুল সাইটটা। ঠিক আছে, এই জন্য এটাকে আমরা মুভ করে নিয়ে আসব, তাহলে আমার কাজটা ডান। এখন হচ্ছে আমি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে একটা রিলোড দেই। এখন আমি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যাব, ওয়েবে গেলে দেখব আমার সব ডাটা চলে আসছে, এটা এখন একটা ব্ল্যাঙ্ক। তো এটাও আমাদের লাগবে না, এই ফোল্ডারটাকেও আমরা ডিলিট করে দিব। ওকে, এই জিনিসটাই হচ্ছে এইখানে বলা আছে যে হচ্ছে তুমি হচ্ছে ওয়েবে গিয়ে আপলোড করে কম্প্রেস ফোল্ডার দিয়ে এক্সট্রাক্ট করবা, জিপটাকে ডিলিট করে দিবা, তারপরে মুভ, এখানে বানান ভুল আছে, আচ্ছা ফাইলটাকে কি করবা, মুভ করবা মেইন ফোল্ডারে লাইক ওয়েব, দেন ডিলেট এমটি ফোল্ডার। এই পর্যন্ত আমি কাজ শেষ করলাম। শেষ করার পরে এখন হচ্ছে আমার কি করতে হবে, সি প্যানেলে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। কারণ আমার হচ্ছে এই যে আমরা একটু আগে ডিরেক্টরিটা নিলাম, এই যে ডিরেক্টরিটা নিলাম ওয়েব, এটার তো আগে একটা ডাটাবেস লাগবে না। তো ডাটাবেসটা আমরা এখানে আগে তৈরি করতে হবে মাইস্কুয়েল ডাটাবেস থেকে। এই সেই ডাটাবেসে গেলাম, ডাটাবেসে যাওয়ার পরে সাপোজ হচ্ছে ডাটাবেসটা কি দিলাম, সিএমবিডি 88, ইউজারের নামও দিব সিএমবিডি 88, আর পাসওয়ার্ডটা দিব এটা। আচ্ছা এগুলো আগে আমি সেট করে নিলাম, এখন জাস্ট কাজ করব। আমি প্রথমে হচ্ছে সিপ্যানেল যাব, মাইস্কুয়েল ডাটাবেসে যাব, ক্রিয়েট নিউ ডাটাবেস কি সিএমবিডি 88। ওকে ফাইন, আমি হচ্ছে মাই ডাটাবেসে গেছি, যাওয়ার পরে নিউ ডাটাবেস ক্রিয়েট করব সিএমবিডি 88 নামে। দেখেন আগের আমার ডাটাবেস কিছু ডাটাবেস ছিল, এখন এই যে সিএমবিডি 88 নামে একটা ডাটাবেস তৈরি হয়েছে, বাট এটার কিন্তু কোনো ইউজার ক্রিয়েট করা হয় নাই। আগের গুলোর ইউজার ক্রিয়েট করা হয়েছে, এটা কোনো ইউজার ক্রিয়েট করা হয় নাই। তো এরপরে আমার করতে হবে কি, ক্রিয়েট নিউ ইউজার উইথ পাসওয়ার্ড। তো এই যে নিচের দিকে গেলেই আমি এই যে ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার অপশন পাচ্ছি। ঠিক আছে, তো আমি একটা ইউজার ক্রিয়েট করি, সেটা হচ্ছে সিএমবিডি 88 দিয়ে ইউজার, আর পাসওয়ার্ডটা দিয়ে দিই হচ্ছে এখানে আমি লিখে রাখছি, ইউজার হচ্ছে সিএমবিডি 88 আর পাসওয়ার্ড দিয়ে দিই সিএমবিডি 88 ওয়েব। ডান, পাসওয়ার্ড এগেইন সিএমবিডি 88 ওয়েব।
দেন আমি একটা ইউজার ক্রিয়েট করে ফেলছি। পাসওয়ার্ডটাকে স্ট্রং করতে বলতেছে না, তাহলে কি দেওয়া যায়, সিএমবিডি 88 ওয়েব, আবার দিয়ে 88, সিএমবিডি 88 ওয়েব, আবার 88, ডান, গো ব্যাক। আচ্ছা, এখন আমার হচ্ছে ইউজারও ক্রিয়েট করলাম, তারপর হচ্ছে ডাটাবেসও ক্রিয়েট করলাম। এখন আমার কাজটা হচ্ছে দেখেন যে কারেন্ট ইউজার সিএমবিডি 88। এখন আমার এই যে ইউজার এবং ডাটাবেসটাকে কানেক্ট করতে হবে। লাইক আমার এই যে সিএমবিডি 88 ইউজার আর ডাটাবেসটা ছিল সিএমবিডি 88, এই দুটাকে কানেক্ট করতে হবে। এখানে দেখেন বলাই আছে পাসওয়ার্ড দিলাম, তারপর সে অ্যাসাইন দ্যাট ইউজার টু দ্যাট কে ডাটাবেস এন্ড গিভ অল প্রিভিলেজ, এটা ছিল এই যে এখানে আমি অ্যাড করে দিব, অল প্রিভিলেজ করব, দেন মেক চেঞ্জেস। ওকে, আমার ডাটাবেসটা এবং ইউজারের সাথে আমি অ্যাসাইন করে দিলাম। এখন হচ্ছে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে সি প্যানেলে যাব, ফাইল ম্যানেজারে যাব, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ওই ফোল্ডারের config.php তে যে ডাটাবেসের নামটা চেক করব, ঠিক আছে, এবং ডাটাবেসের নাম এবং পাসওয়ার্ডটা এইমাত্র যেটা ক্রিয়েট করছি সেটা দিয়ে দিব। আচ্ছা, আমাদের হচ্ছে কোথায় ছিলাম আমরা, সিপমিডি ফাইল ম্যানেজারের থেকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ওয়েব, ওয়েবের ভিতরে এখন যে wp-config.php তে কোন ডাটাবেস দেওয়া আছে, এই যে demo.freelancerrobin.com-টা আমি আপলোড করছি, তার মানে ডাটাবেসটা এইটার নামে থাকবে। সো এখন আমার মেন কাজটা হচ্ছে config.php তে যে এডিট করব, এডিট করে আমার ইউজার এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবো। দেখেন একটু আগে কি ছিল, ফ্রিল্যান্সার রবিন আন্ডারস্কোর 64 ছিল না, এইটা এখন আমার চেঞ্জ করে দিতে হবে। লাইক আমার পাসওয়ার্ড কি দিছিলাম, ইউজার এটা ছিল আর পাসওয়ার্ড ছিল সিএমবিডি 88 ওয়েব 88। তো এখন আমার কাজ করতে হবে, কি করলাম, config.php তে গেছি, যাওয়ার পরে নাও চেঞ্জ দ্য ডাটাবেস নেম সিএমবিডি 88। ওকে, একটু আগে যে ডাটাবেসের নামটা আমরা দিছি সেটা দিব, তারপরে হচ্ছে ইউজার নেমটাও দিব আর হচ্ছে পাসওয়ার্ডটাও দিব। ওকে, সিএমবিডি 88, আমি হচ্ছে ফ্রিল্যান্সার রবিনের পর এই যে ডাটাবেসের নামটা সিএমবিডি 88, পাসওয়ার্ড ডাটাবেসের ইউজারটাও ছিল সিএমবিডি 88, আর পাসওয়ার্ডটা কি ছিল, পাসওয়ার্ডটা ছিল সিএমবিডি 88 ওয়েব, এরকম একটা পাসওয়ার্ড দিছিলাম। এই হচ্ছে সেই পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ডটা, এটা হচ্ছে আমি এই অ্যাড করে টু দিয়ে দিছেন হবে। দেন সেভ চেঞ্জেস, ডান। এরপরে আমার কাজটা হচ্ছে এইটা কাজ করলাম। এখন হচ্ছে হলো গা আমি সিপ্যানেল এর পিএইচপি মাই এডমিনে যাব, এডমিনে যে ডাটাবেসে যাব, এই যে ডাটাবেসটা এইমাত্র আমি অ্যাড করলাম, সেই ডাটাবেসে যে ইনপুট করব কোনটা, এই যে আগের যে ডাটাবেসটা ডাউনলোড করা ছিল সেইটাকে আমি অ্যাড করে দিব। ওকে, আমি হচ্ছে পিএইচপি মাই স্কুল থেকে অথবা এখান থেকে আমি ফোল্ডার থেকে চলে যাই, আমি পিএইচপি মাই এডমিনে যাওয়ার পরে এইমাত্র যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম সিএমবিডি 88, এটাতে যাব, যাওয়ার পরে ইনপুটে ক্লিক করব, ইনপুটে করব চুজ ফাইল, এইমাত্র যে এসকিউএল যে ফাইলটা আমার ডাউনলোড করা ছিল সেটাকে আমি আপলোড করলাম। এখানে আপলোড করলাম, দেখেন বলা আছে হচ্ছে ইম্পোর্ট করব এট দ্য টপে যে ইম্পোর্ট করব, চুজ দ্য ডাউনলোডেড ডাটাবেস, মানে একটু আগে যেটা আমি ডাউনলোড করে রাখছিলাম, ঠিক আছে, এই যে একটু আগে হচ্ছে কাজ করতেছে কোনটা, এটা না, আচ্ছা, একটু আগে যেটা ডাউনলোড করে রাখছিলাম সেটাকে আমি জাস্ট অ্যাড করলাম, অ্যাড করে গো, এবং ফরম্যাটটা অবশ্যই এসকিউএল আছে কিনা সেটা আমরা চেক করে নেব।
আমার ডাটাবেসটা আপ হচ্ছে। ডাটাবেসটা আপ হতে থাকুক। এরপর আমাদের কি বলছে, এইটা মোটামুটি এখন আমাদের কাজ শেষ। ডাটাবেস আমার আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এখন হচ্ছে আমি যদি একটু দেখি, আচ্ছা এখানে কি ইস্যু হচ্ছে। আচ্ছা দুইটা ইম্পর্টেন্ট চেক পয়েন্ট আগে দেখে নেই। একটা হচ্ছে গো সিপিএনএল ফাইল ম্যানেজার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, দেন হচ্ছে নিউ edit.config.php চেক টেবিল প্রিফিক্স, ঠিক আছে। এই জিনিসটা একটু চেক করতে হবে। ওকে, আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে চলে যাই। আমাদের wp config.php edit এই ভাইয়া নামলে দেখবো টেবিল প্রিফিক্সটা ঠিক আছে কিনা, wppj_, আচ্ছা আমাদের আগের যে সাইটটা ছিল সেই সাইটটা কোথায়, এই সাইটটা হচ্ছে এইটা। এটা একটু ডাটাবেসের একটু চেক করি, এটা কোথায় আছে, demo.freelancerrobin.com। এখানে হচ্ছে wp config.php তে যাই। এটার টেবিল প্রিফিক্সটা দেখি। আচ্ছা এটার টেবিল প্রিফিক্স আর এটার টেবিল প্রিফিক্সটা ঠিক আছে, ঠিক আছে। এখন আরেকটা চেকিং পয়েন্ট হচ্ছে আমরা cpanel এ যে pcmy_admin এ যাব, তারপর হচ্ছে নিউ ডাটাবেস যেটা এইমাত্র করলাম সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই অপশন থেকে ফার্স্ট দুইটা অপশন সাইট ইউআরএল আর হচ্ছে এটাকে আমি ওকে করব। আচ্ছা ওকে, cpanel থেকে এটা হচ্ছে আমার মাইস্কুয়েল ডাটাবেস pcmy_admin থেকে আমাদের কোথায় যেতে হবে, cmd 88 এ যাওয়ার পরে আমাদের হচ্ছে এই সেই অপশন থেকে দেখেন এখানে সাইট ইউআরএল আগেরটা শো করতেছে। এটাকে এডিট করে আমাদের নিউ যে ইউআরএল হবে সেটা হবে হচ্ছে হলো গিয়ে freelancerrobin.com/web। এইটা করার পরে আমি গো দিলাম। এটা হচ্ছে আমার সাইট ইউআরএলটাকে আমি সেট করলাম। আরেকটা হচ্ছে আমার হোমটাও হচ্ছে সেম হবে। এখন যদি একটু ওপেন করি, সুপার ডাটাবেস এরর দেখাচ্ছে কে, ভুল হয়েছে এটা। কোথাও না কোথাও ছোটখাটো কিছু না কিছু ভুল করছি। হ্যাঁ, আপনার ভুল দিয়ে দিয়েছেন ডাটাবেজে। বুঝি নাই। ও শিট, দেখেন ডাটাবেজের নাম কি দিয়ে রাখছি, হ্যাঁ হ্যাঁ 88 হবে। 88 হবে, আমি 82 দিয়ে রাখছি, দেখছেন। এইটাই ভাই বলতেছিল মেসেজে। ভাই এতক্ষণ বইলে বইলে লোকজনে চালাবালা করে বলছে মেসেজ সাউন্ডটাই শোনা যাচ্ছিল না। দেখছেন একটা জায়গায় যদি ভুল করেন সেটা মানে হচ্ছে পুরো সাইটে এতক্ষণ যে কাজ করলাম এটা ডাটাবেসে পাইতেছে না। এই যে ডাটাবেস পেয়ে গেছে, ডান। এখন হচ্ছে জাস্ট আমি আমার ওল্ড সাইটের, আচ্ছা আমাদের সাইটের ডাটা আমার ইউজার কি ছিল, সিএমবিডি 88 এরকম না, আর পাস কি ছিল সিএমবিডি 88 ওয়েব 88, বাট লগ ইন তো হয় না।
প্রবলেমটা কোথায়? ইউজার ছিল CMBD 88। হ্যাঁ, সিএমবিডি 88 দিছে। আবার দেখেন সিএমবিডি 88, এটা না? জি পাসওয়ার্ড দিয়েছিলাম সিএমবিডি 88 ওয়েব 88, বাট লগইন হবে না। কারণ মনে আছে এর আগের সাইটটাতে বলছিলাম যে ওল্ড সাইটের ইউজার পাসওয়ার্ড চলে আসে। জি ভাইয়া। এইটা হচ্ছে সেই ওল্ড সাইটের ইউজার পাসওয়ার্ডটাও এখানে চলে আসছে, অ্যাডমিন এবং পাস। এখন আমাকে লগইন করতে দিছে, দেখেন। তো আমার কি করতে হবে? এই যে আমার পিএসপি মাই অ্যাডমিন আছে, এইখানে যাওয়ার পরে আমার এই যে সিএমবিডি 88 এ আসার পরে এই যে ইউজারে যে আমার জাস্ট এডিট করব, এডিট করে আমার যেটা হচ্ছে দেওয়া ছিল ইউজার সিএমবিডি 88 আর 88 পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে দিব সিএমবিডি 88 ওয়েব 88। এখানে থেকে পাসওয়ার্ডটা আমার চেঞ্জ করে দিলেই আমার এই পাসওয়ার্ডটা কাজ করবে। ওকে, আমি জাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম না। এখানে দেখেন আমার এই যে freelancerrobin.com/web ভিজিট সাইটে যদি যাই, ফুল সাইট চলে আসছে উইথ অল প্লাগইন অল ডাটা, ঠিক আছে। এবং আমি এখানে শর্ট করে একটা সামারি করে দিছি, অল সাইটের ফোল্ডার ডাউনলোড করতে হবে, অল ডাটাবেস এক্সপোর্ট করতে হবে, ওল্ড সাইটের ফোল্ডার জিপ আপলোড এট নিউ ফোল্ডার এন্ড এক্সট্রাক্ট, ওল্ড ডাটাবেসটাকে ইম্পোর্ট করতে হবে নিউ ডাটাবেসে, চেক করতে হবে প্রিফিক্স সাফিক্স, আর ডাব্লিউপি অপশন থেকে পিএসপি মাই অ্যাডমিন নিয়ে যে সাইট ইউআরএল প্লাস হোমটাকে চেঞ্জ করে নিউটা অ্যাড করে দিতে হবে। জাস্ট কাজ হচ্ছে এতটুকুই। ওকে, এখন কোশ্চেন অ্যান্সার শুরু। আর কি কোশ্চেন আছে সেটা বলতে থাকেন। ভাই এই সিস্টেমটা ভাই এফটিপি সার্ভার দিয়ে দেখালে ভালো হতো, বা এফটিপি সার্ভার কিভাবে আমরা সিগন্যালের সাথে অ্যাড করব, কানেক্টেড করব? বুঝি নাই, আরেকবার বলবেন? ভাই এফটিপি সার্ভার যেটা আছে সেটা আমরা সিগন্যালের সাথে কিভাবে কানেক্ট করব? ওটা তো হচ্ছে আজকে ক্লাসে এটা দেখে দিলে ভালো হয়। ভাই ওটা তো হচ্ছে আপনার যে হোস্টিং প্রোভাইডার বা ডোমেইন যার কাছে নেবেন তারা এগুলো কানেক্ট করে দিবে। সাপোজ যদি আমার ক্লায়েন্ট বলে যে হচ্ছে আমি সিগন্যাল অ্যাক্সেস দিতে পারবো না, আপনি এই কাজটা হচ্ছে এফটিপি দিয়ে করেন, তো তখন তো আমাদের এটা লাগবে। এখন হচ্ছে তখন ওটা জাস্ট আপনি সাপোর্টে নক দিবেন, ওটা আপনাকে দেখাই দিবে, ঠিক আছে। এখন তো আপনাদের প্র্যাকটিসের জন্য এটাই এভাবে করেই করতে হবে, জাস্ট প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা জি okay. ভাই। আচ্ছা, এরপরে হচ্ছে আর কার কি কোশ্চেন? অল ইন প্রোটা দিয়ে বড় সাইট গুলো ক্লোন করা যাবে? অল ইন প্রোটা দিয়ে অনেক সময় করা যায়, অনেক সময় করা যায় না, আটকে যায়। ও আচ্ছা, হ্যাঁ, আপনারা সবাই মেসেজ দিতেছিলেন যে ইয়াতে ডাটাবেসের নাম ভুল দিছিলাম। হ্যাঁ, কারণ হচ্ছে কি এই এই জায়গাটুক যখন আমি কাজটা করি, এই জায়গাটা হচ্ছে কি অনেক ঠান্ডাভাবে কাজটা করতে হয়। আপনার যদি একটা সেকশন যদি ভুল করেন তো পুরো জিনিসটাই হচ্ছে নষ্ট হয়ে যায়, মানে তারপর খুঁজতে থাকতে হয় যে কোনটা থেকে কোনটা হলো, বা একটা সেকশন আগে পরে হয়ে গেল ঝামেলা হয়। তাই এটা যখন করি চুপচাপ আস্তে আস্তে করে করি, কারণ প্রায় সময় জায়গাটাতে ভুল হয়। এইবারও হয়েছে ভাইয়া। হ্যাঁ, সবাই মেসেজ দিতেছিল ভাইয়া, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, লাভ হয় নাই। আমি তো হচ্ছে মেসেজই দেখি নাই হেডফোন মনে হয় খুলে রাখছিলেন। সব কিছু। এটা চুপচাপ আস্তে আস্তে করতে হয়। আমার একবার মনে আছে, সেটা হচ্ছে আমি একটা ক্লায়েন্টের কাজ, ঠিক আছে, মানে এই যে ম্যানুয়ালি ক্লোন করতে যে একটা ভুল করে, এই ভুলটা কি করছে সলিউশন করতে যে কতবার যে মানে হচ্ছে বারবার সেম ভুল করতেছিলাম, মানে মাথা ব্যথা পুরো হ্যাং হয়ে গেছিল। পরে কি করলাম, আমার আরেকজন ফ্রেন্ডকে বললাম যে দেখো এই জিনিসটা আমার হইতেছে নাকি। পরে ও যখন কাজ করতেছিলাম বসে বসে দেখতেছিলাম, দেন দেখলাম যে ওই ছোট্ট একটা ভুল আমি বারবারই করতেছিলাম। সো আপনারা যখন কাজ করবেন, সাপোজ একটা জিনিস হচ্ছে না, তখন এই যে আপনাদের গ্রুপ মেম্বার যারা আছে না, তাদেরকে সাথে নিয়ে করবেন, কেউ না কেউ আপনাকে ভুলটা ধরাই দিবে। ওকে, সো এটা হচ্ছে বেস্ট ওয়ে। জাস্ট কিছুই না, আমি এক পুরো ফুল সাইটটা ডাউনলোড করলাম, ডাটাবেস ডাউনলোড করলাম, নিউ সাইটে আগের সাইটটা ডাউনলোড করা সাইটটা উঠাইলাম, ডাটাবেস ইউজার ক্রিয়েট করে ইসি মাইডবিন থেকে এটাকে জাস্ট আপ করে দিলাম, কাজ শেষ। ঠিক আছে, তো খুব সুন্দরভাবে আপনারা এই জিনিসটা ইজিলি করতে পারবেন, জাস্ট এই পয়েন্টগুলো মনে রাখলেই হবে। ওকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে
আমি আমার দেখবেন আগের যদি কখনো ভিডিও দেখেন সব সময় হচ্ছে আমি একটা জিনিস একবার না 20-25 বার বলি, সেটা হচ্ছে ক্লায়েন্টের প্রি বিল সাইডে কাজ করতে গেলে অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবেন। ব্যাকআপ না নেওয়াটা যে কত বড় ভুল সেটা যখন একবার প্রবলেমে পড়বেন তখন বুঝবেন। আমি একটা ছোট্ট প্রবলেম বলি, সেটা হচ্ছে আমি একটা সাইটের কাজ করতেছিলাম, সাইটটা প্রি বিল একটা পেজের কাজ ছিল, জাস্ট ওয়ান পেজ সাইট, ওয়ান পেজ। আমি কি করছি, আমার ডোমিনে হচ্ছে উঠাইছি, সাইটটা করছি, করার পরে ওটাকে কি করলাম মাইগ্রেট করে, মানে যে পেজটা করলাম পেজটা কি করলাম মাইগ্রেট করে তার ওইখানে উঠাই দিলাম। উঠায় দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনার আমার এই সাইটের যে হচ্ছে কন্টাক্ট ফর্ম ছিল তার ওই সাইটে কন্টাক্ট ফর্মটা সহ অ্যাড হয়ে গেছে, এবং একটা ভুল ছিল সেটা তার ওখানে দুটো কন্টাক্ট ফর্ম দেখা যাচ্ছিল। ক্লায়েন্ট আমাকে কি করলো, মেসেজ দিল, আমার সব ওকে, ক্লায়েন্ট এত হ্যাপি, মানে হচ্ছে পেজটা দেখে আমি খুব যত্ন করে পেজটা তৈরি করছিলাম, ঠিক আছে, সময় নিয়ে নিজের কাজ মনে একবার নিজের ওয়েবসাইট মনে করে খুব যত্ন করে সময় নিয়ে কাজটা করছিলাম। ক্লায়েন্টের খুশি, সব খুশি, কিন্তু ও আমাকে একটা মেসেজ দিল যে হচ্ছে তুমি কি আমার মানে হচ্ছে ফর্মের আউটপুটের মেইল চেঞ্জ করছো? আমি তো বলতেছি না। তো তুমি একটু চেক করো। চেক করে যাই দেখি দুইটা কন্টাক্ট ফর্ম দেখাচ্ছে। আমি কি করলাম, কন্টাক্ট ফর্মে যেয়ে একটা ডিলিট করে দিছি। ওইটাই ছিল আমার লাইফের মানে সব থেকে, মানে এতদিন ধরে কাজ করি সব থেকে বড় ভুল। আমি ভালোভাবে চেকও করি নাই, ঠিক আছে, কিন্তু দুইটা আছে একটা ডিলিট করে দিই, এতটা খেয়াল ছিল না। আমি তো মানে ক্লায়েন্টের ফিডব্যাক পেয়ে মানে খুশিতে আত্মহারা, ও আমাকে মেসেজে খুব প্রশংসা করতেছে, ঠিক আছে। ওইটা ডিলিট করার সাথে সাথে প্রবলেমটা শুরু হয়ে গেল। কি, ওর ওই একটা ফর্ম, ওর যত মানে পেজ আছে ফুল সাইটের সবগুলাতে ওই ফর্মটা ছিল, এবং ওইটা ছিল সব থেকে ইম্পর্টেন্ট একটা ওর ফর্ম। কন্টাক্ট ফর্ম দুইটা আসার কারণে কি হয়েছে, আমার যে আগের আমার সাইটের সেটিংটা ওর ফর্মের সেটিংটা হচ্ছে জাস্ট চেঞ্জ হয়ে গেছিল। আমার উচিত ছিল চেক করে আমার ফর্মটা ডিলিট করে দেওয়া আর ওর সেটিংটা জাস্ট চেঞ্জ করে দেওয়া, এইটাই জাস্ট আমার একটা কাজ ছিল, আমি ভুলে করে ফেলছি। এখন তো ও চেতা চেতা ফায়ার। আমি কি করছিলাম জানেন, পুরা একদিন ওর যে জায়গায় ফর্মটা ছিল না, যে জায়গায় ইরর দেখাচ্ছে ওই জায়গায় নিয়ে আমি আমার ফর্মটা বসাইছিলাম। ফর্ম বসাইলে কি হবে, ও তো ভিউ পাইতেছে বাট আউটপুটে যায় তো ঝামেলা, কারণ ওর ফর্মের সেটিং গুলা কি ছিল সেটা তো আমি জানতাম না। এই জায়গাটাতে একটা ইস্যু ছিল, ওর একটা বড় একটা সাইট ছিল, ঠিক আছে, মানে যদি লোকাল হইতো তাহলে মাইর খাইতাম, মানে এরকম একটা অবস্থা। বাট কাজটা আমি নিজে থেকেই ক্যান্সেল করে দিছিলাম, এবং আমি সরি টরি বলছি, জাস্ট ওকে বলছিলাম যে আমার জাস্ট রিপোর্টটা যেন না করে, এবং ও অনেক ভালো ছিল, ও রিপোর্ট করে নাই, জাস্ট আমাকে জাস্ট কাজটা ক্যান্সেল করে দিয়েছে, এইটুকুই। বাট ও যদি রিপোর্ট করতো তাহলে অবশ্যই আমার অ্যাকাউন্টটা যাওয়ার সম্ভাবনা ছিল। আর তখন অ্যাকাউন্ট যাইতে ধরেন হচ্ছে মুড়ির মতন, 17-18 সালে অ্যাকাউন্ট যাইতো মানে হচ্ছে আপনার মানে 19-20, তখন আইপি টাইপি সহ নিয়েও ঝামেলা করতো। এখন তো আইপি নিয়ে ঝামেলা করার আগে ওগুলো নিয়ে ঝামেলা করতো। ওইখান থেকে আমার একটা বড় শিক্ষা, এরপর থেকে আমি যতজনরে মাইগ্রেশন নিয়ে কথা বলি সবাইকে একই উপদেশ দিই, অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখো। আমি যদি ব্যাকআপ নিয়ে রাখতাম তাহলে কি হইতো বলেন তো, ওর যা ছিল সব সেম টু সেম করে রাখতে পারতাম, লাগলে ওই পেজটা আমি আবার আপলোড করতাম, ঠিক আছে। ভাইয়া ব্যাকআপ রাখে কি পরে আপনি আবার ডিলিট করে দিয়েছিলেন নাকি? এটা তো ডেস্কটপে আমি তো ব্যাকআপটা ব্যাকআপ রাখিই নাই। ও ডেস্কটপে মানে আপনার পিসিতে রাখেন নাই ব্যাকআপটা? আমি ব্যাকআপ তো নেই নাই, ও বুঝতে পারছেন, এইটাই তো আমার ভুল ছিল। ব্যাকআপ থাকলে তো কোনো টেনশনই ছিল না, পিসিতে ডিলিট করলে তো রিসাইকেলে থাকতো, বুঝুন নাই, আমার ভুলটাই তো ছিল এটা, আমি মানে ব্যাকআপটা নেই নাই। তো এই জিনিসটা আমি প্রতিটা স্টুডেন্টকে প্রতিটা বেচে বারবার মনে করাই দেই। আর এই ব্যাকআপ না নেওয়ার কারণে কেউ যদি ইস্যুতে পড়েন এইটার সলিউশন আপনাকে কেউ দিতে পারবে না। ভাইয়া আমারও এইটা এরকম একটু সলিউশন হয়েছিল, প্রবলেম হয়েছিল। আমার একটা ক্লায়েন্ট, হ্যাঁ মানে ব্যাকআপ লেন, মানে ব্যাকআপ এইগুলা এরকম সিস্টেম মানে ছিলাম না ম্যানুয়াল। ওর ই কমার্স সাইট ছিল, তো আমি তো মানে সার্ভিসটা দিয়েছিলাম অপটিমাইজেশন অফ ইমেজেস অফ ওয়েবসাইট ই কমার্স সাইটস, মানে যত ফটোগুলো আছে আমি অপটিমাইজ করে ফেলবো। তো আমারে কইছে আমার সার্ভিস দিছিলেন?
হ্যাঁ, তো আমারে কইছে যে তুমি স্পিড আপ করতে পারবা নাকি? আমি বললাম হ্যাঁ ঠিক আছে, আমি স্পিড আপ করা। আমি ডব্লিউপি রকেট মিনাজ ভাইয়ের এই ভিডিওটা দেখছিলাম। তো আমি বললাম যে ওইটাতে করে দিলে তো তোড়াতাড়ি ফার্স্ট আয়ে যাব। আচ্ছা বলবো তারপরে সাইড তো ব্রেক করে ফেলে মাঝে মাঝে ব্রেক ব্রেক হয়ে গেছে। করছে। তারপর হ্যাঁ তারপরে কি আমি তো ব্যাকআপ নিছিলাম না। তারপরে আমি কইছি যে আমার সি প্ল্যানের এডিটা দেন, মানে আমি একটু দেখি যে ম্যানুয়াল ব্যাকআপটা করে দিই ফেলাই। মানে আমার মিনাজ স্যার ভাইয়া তখন কইছিল ব্যাকআপ যে নিয়ে লাভ কি, অলরেডি তো সাইড হ্যাঁ, ব্রেকই করে ফেলছেন। না না, তো আমি কি করছিলাম যে ব্যাকআপ নিছিলাম, ম্যানুয়াল কি কপি করছিলাম। আচ্ছা ফাইল ফোল্ডার একটা প্লাগইন আছে না, হ্যাঁ হ্যাঁ ফাইল ফোল্ডারে গিয়ে ওই ডাইরেক্ট আমি ভাবলাম যে এরকম কিছু সিস্টেম না, জাস্ট গোটো ফাইল গুলা জিপ করে কপি করে একদম ডাউনলোড করে ফেলাবো, আর তারপর আবার পেস্ট করবো, আর তারপরে এক্সট্রাক্ট করে ফেলাবো, বাস হয়ে যাবো, সাইট রিস্টোর হয়ে যাবো। হ্যাঁ ব্রেক করার পরে আবার আমি কপি করলাম, আবার এরকম এইগুলা সিস্টেমটা ছিল না। দেখলাম না ভিডিওটা যে কত মানে ডাটাবেস চেঞ্জ করতে লাগে বা এগুলা করতে লাগে, আমি হ্যাঁ জাস্ট কপি পেস্ট করে দিলাম। ডাটাবেসটাই তো মেইন জিনিসটা হ্যাঁ, আপনাকে তো হচ্ছে তারপরে সাইটটা মানে আমি যখন ব্যাকআপ মানে আমার তো ব্যাকআপ আছে, আমি ভাবলাম যে ফাইল কপি করেছি সব, আমি পেস্ট করে দিই, পেস্ট করলাম তো ব্রেকআপ হয়ে গেছে প্রোফাইল ওয়েবসাইটটা, মানে এরকম ডাটাবেস এরর কানেকশন। তা তো অবশ্যই, কারণ আপনি ডাটাবেসই তো আপনি ডাউনলোড করেন নাই, এই যে তো না না না, ঝামেলাটা। এগুলো হ্যাঁ, আমি জাস্ট ফাইল ফোল্ডার পাবলিক গিয়ে বুঝতে ওই পারছি। মেইন যেটা ফোল্ডার আছে সব কপি করছিলাম। তারপরে আমার কইছে যে তুমি এই অর্ডারটা ক্যান্সেল করো। আমি চুপচাপ আমি ভাবলাম যে আমার তো অলরেডি প্রোফাইলটা ছিল গ্রাফিক ডিজাইনের যত জি আছে, আমি একটাই জাস্ট আমার সার্ভিসটাও কিন্তু ছিল অনলি ইমেজ অপটিমাইজেশন। ইমেজ তো ও অপটিমাইজ, যদি আচ্ছা হ্যাঁ, ইমেজ অপটিমাইজ যারা করে ওদেরকে অনেক সময় ক্লায়েন্ট বলে তুমি কি স্পিড অপটিমাইজ করে দিতে পারবে কিনা, হ্যাঁ এটা হ্যাঁ এটা সিমিলার কাজের মধ্যে পড়ে। হ্যাঁ, তো ও যদি যে কমপ্লেইন করবো, তো আমার একটা অপশন ছিল যে আমি তো মানে এইটা সার্ভিস দেই, তো মানে আমার এক্সপার্ট না। কাজটাও ছিল কি, আমার কাজটাও হচ্ছিল আমি ওকে বলছি যে মানে আমার কোনো কথা নাই, বলা বলে বাদ, আমি আগে যে রেজলিউশন সেন্টার থেকে জাস্ট ওকে ইয়া পাঠাই দিছি, ক্যান্সেল রিকোয়েস্ট পাঠাই দিছি, ঠিক আছে, আচ্ছা, মানে আচ্ছা। পরে জাস্ট সরি টরে যা বলার জাস্ট বলছি, বাট ও চাইলে আমাকে অ্যাকশন নিতে পারতো, হ্যাঁ কারণ ওকে আমি লস করেছি আমি। পরে জাস্ট কিছু বলে নাই, জাস্ট অ্যাকসেপ্ট করে নিছে ক্যান্সেলটা। আমার লস হয়েছে জাস্ট একটু, যে আমার ক্যান্সেল হলো, নেগেটিভ ইমপ্যাক্ট পড়লো, এটাই, এছাড়া তো কিছু না। ওই ঘটনার পরে মানে আমার একটা যেটা ওয়ার্ডপ্রেস যেটা একটা গিগ বানাইছিলাম, ওটা আমি ডিলিট করে ফেলেছি। মানে অলরেডি আচ্ছা $450 কামাইছিলাম। আমি তখন ডিসাইড করলাম যে যখন একটা বিষয় পুরা কমপ্লিটলি মাস্টার এক্সপার্ট হওয়া নাই, তখন মানে ওই সার্ভিস সার্ভিসটা দেওয়াটা দেওয়া উচিত না। উচিত না। আর আপনাদের আজকের ক্লাসটা এই জন্যই নেওয়া, কারণ হয়তোবা আপনাদের হচ্ছে নেক্সট 2-3টা ক্লাসের মধ্যে ভাই হয়তোবা স্পিড আপ দেখাবে। সো স্পিড আপ দেখানোর আগে আপনাদের সাইটগুলো যখন স্পিড আপ করবেন, তখনও হচ্ছে আপনাকে ব্যাকআপ নিয়ে রাখতে হবে। সবথেকে মেইন কাজটা হচ্ছে স্পিড আপের কাজে ব্যাকআপ নিয়ে রাখা। স্পিড আপের কাজ যদি আপনি ব্যাকআপ না নেন, তাহলে মনে করবেন ধরা খাওয়ার সম্ভাবনা থাকবে 90% ধরা খাওয়ার সম্ভাবনা, কারণ স্পিড আপে অনেক সময় সাইট ব্রেক করে, ঝামেলা করে, ঠিক আছে। তো এই ইস্যুগুলা যদি হয়, আমাদের ব্যাকআপ থাকলে অবশ্যই আমাদের ব্যাকআপটা আবার উঠাই দিলাম। একটা জিনিস কি, ক্লায়েন্টের একটা কাজ আপনি যদি ভুল করে যদি সাপোজ একটা ক্লায়েন্ট কাজ করতে দিল, সেই কাজটা আপনি করতে পারলেন না, ও আপনি ক্যান্সেল করলেন, ও আপনাকে কিছু বলবে না, বাট ওর যদি আগের বানানো মানে ভালো কাজটাকে যদি আপনি নষ্ট করে দেন, তাহলে ও আপনাকে রিপোর্ট মেরে দিবে, ওয়ার্নিং খেয়ে যাবে, তখন হচ্ছে ঝামেলা পড়বে। তো এই ছিল মোটামুটি হচ্ছে আপনার ব্যাকআপের সিস্টেমটা। আচ্ছা, এখন আপনাদের একটা বলি, সেটা হচ্ছে এখন থেকে আপনাদের সাইট, আপনাদের ক্লাস করছেন, অ্যাসাইনমেন্ট যাবে, অ্যাসাইনমেন্ট যদি আপনার কাছে মনে হয় যে হচ্ছে ভাই আমার স্পেস কম, আমার হচ্ছে হলো অ্যাসাইনমেন্টটাকে তাড়াতাড়ি দেখলে আপনি ডিলিট করে দেবেন, তখন আপনারা একটা কাজ করবেন, এই যে স্ন্যাপ নেবেন, আপনার এই যে সাইটটা, এটা হচ্ছে একটা স্ন্যাপ নেবেন, ফুল পেজ স্ন্যাপ দেখাইছিলাম না, ফুল পেজ স্ন্যাপ নেবেন, স্ন্যাপ নিয়ে আপলোড করবেন, পাশাপাশি এইভাবে করে একটা ব্যাকআপ নিয়ে ব্যাকআপ ফাইলটাকে আপলোড করে দিবেন, ঠিক আছে। ওইটা দেখে আমরা হচ্ছে আপনাকে জাজমেন্ট দিয়ে দিব যদি আপনার স্পেসে সমস্যা থাকে, ঠিক আছে। এই জন্য মূলত বিশেষ করে ব্যাকআপটা দেখানো হয়েছে।
সো আজকের ক্লাসটা ছিল এই পর্যন্তই। আপনারা জাস্ট কাজ ভাই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা একটা সাইট থেকে আরেকটা সাইটে হচ্ছে মাইগ্রেট করবেন। এখন আমি বলবো আপনারা ম্যানুয়ালটা প্র্যাকটিস করবেন, অটোমেটিক যেটা আছে এটা ওয়ান ক্লিকে। এখন আপনার প্র্যাকটিসের জন্য যদি ওয়ান ক্লিকে করে দেন সেটা আপনাদের লস, আমার কোনো বিষয় না। আমি তো জাস্ট এটা দেখবো সিমিলার ওকে হয়ে গেছে। বাট ভাইয়া অ্যাসাইনমেন্টে মানে ওই যে ম্যানুয়াল ব্যাকআপটা করব না, তো একটা ভিডিও রেকর্ডিং করে ওইটা আমরা আপলোড করতে পারি না, যারা আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ। এখন ব্যাপারটা হয়েছে কি ভাই, আপনারা মোটামুটি সবাই ম্যাচিওর, ঠিক আছে? এখন বাচ্চা প্লাবনের মতন এতটা পিছে লাগা থাকা যাবে না। আচ্ছা ব্যাপারটা হয়েছে এইটা। এখন আপনারা যদি নিজেদের না বুঝেন তাহলে আর কত আমি বুঝাবো বলেন? ঠিক এটা প্র্যাকটিস করতে হবে নিজের জন্য, নিজের জন্য প্র্যাকটিস করতে হবে ভাইয়া। হ্যাঁ। সো এটা ছিল অ্যাসাইনমেন্ট।